আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইউরোপ আমাদের ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায়, আবারও ইউরোপে হামলার হুঙ্কার ইরানের। ইরানের প্রতিরক্ষা শিল্পে বিপ্লব, যুক্ত হয়েছে 1000টিরও বেশি উন্নত ব্যবস্থা ও অস্ত্র। ট্রাম্পের ইরান হামলার পর পরমাণু অস্ত্র অর্জনের কথা ভাবছে অনেকেই, আরও যা বলল তেহরান। ইরানি হ্যাকারদের সাইবার হামলায় 4 দিন অচল ব্রিটেনের বিদ্যুৎ কেন্দ্র। তুরস্ককে যুদ্ধে জড়ানোর ফাঁদ ছিল সিরিয়ায় ইসরায়েলি হামলা, মার্কিন দূত। ইরানের যুদ্ধ শক্তি দেখে গোটা বিশ্বই বিস্মিত, প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তুরস্কের সঙ্গে সংঘাত এড়াতে ইসরায়েলের গোপন যোগাযোগ। আতঙ্কে কলকাতা ছাড়ছেন বাংলাদেশি পর্যটকরা, দুশ্চিন্তায় হোটেল মালিকরা। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইউরোপ আমাদের ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায়, আবারও ইউরোপে হামলার হুঙ্কার ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ও অর্থনৈতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরান এখন মধ্যপ্রাচ্যের বাইরে, বিশেষ করে ইউরোপে অবস্থিত মার্কিন ও পশ্চিমা সামরিক স্থাপনাগুলোতে হামলার কথা গুরুত্ব দিয়ে ভাবছে। সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার 60 দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়া এবং শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ার পর এই নতুন উত্তেজনা তৈরি হয়েছে। যেসব দেশ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ ও সামরিক অভিযানকে সমর্থন দিচ্ছে, ইরান তাদের শত্রু হিসেবে গণ্য করার হুঁশিয়ারি দিয়েছে। ইরান স্পষ্ট করেছে যে যুক্তরাষ্ট্র যদি তাদের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় আঘাত করে, তবে এই যুদ্ধ আঞ্চলিক সীমানা ছাড়িয়ে সরাসরি ইউরোপে পৌঁছাবে। তেহরান মূলত ইউরোপকে একটি বার্তা দিতে চায় যে তারাও ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। ফলে এই যুদ্ধে ইউরোপের অবস্থান কোথায় হওয়া উচিত তা তাদের পুনর্বিবেচনা করতে বাধ্য করা। ইরান সরাসরি ইউরোপীয় দেশগুলোর উপর হামলা না করে ইউরোপের মাটিতে থাকা মার্কিন ও ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলোকে নিশানা করার পরিকল্পনা করছে। সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ বিমান ঘাঁটি RAF অ্যাক্রোটিরি ইরানের ড্রোন হামলার প্রধান লক্ষ্যবস্তু হতে পারে, যেখানে এর আগেও একটি ড্রোন আঘাত হেনেছিল। বুলগেরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর রিফুয়েলিং এয়ারক্রাফট ব্যবহারের অনুমতি দেয়ায় দেশটির বেজমার বিমান ঘাঁটি ইরানের প্রাথমিক টার্গেট তালিকায় রয়েছে। এছাড়া রোমানিয়ায় দেভেলসেলুতে অবস্থিত মার্কিন এজিস অ্যাশোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং গ্রিসের পশ্চিমা অবকাঠামোগুলো ইরানের ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। ইরানের প্রায় 2000 থেকে 2500 কিলোমিটার পাল্লার মাঝারি ও ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেমন খুররাম শাহর বা শাহাব সিরিজ, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব ইউরোপে আঘাত হানতে সক্ষম। সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ইরান, ইরাক, হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিদের মতো তাদের আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর উপরও ভরসা করতে পারে। সরাসরি সামরিক সংঘাতের পাশাপাশি ইরান সাইবার শক্তিকেও ব্যবহার করছে, যার উদাহরণ হিসেবে সম্প্রতি যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ কেন্দ্রে 4 দিন ব্যাপী সাইবার হামলার ঘটনাটি উল্লেখ করা যায়। ইরানের প্রতিরক্ষা শিল্পে বিপ্লব, যুক্ত হয়েছে 1000টিরও বেশি উন্নত ব্যবস্থা ও অস্ত্র। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে এসব ক্ষমতা ব্যবহার করা হয়েছে এবং এর ফলে প্রতিপক্ষের সামরিক হিসাব নিকাশে প্রভাব পড়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর লজিস্টিক্স বিভাগের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই নিক বলেন, ইসলামী বিপ্লবের আগে ইরানের প্রতিরক্ষা শিল্পে মাত্র 31 ধরনের পণ্য উৎপাদিত হতো। এর অনেকগুলোই ছিল সাধারণ ধরনের সরঞ্জাম। উদাহরণ হিসেবে তিনি G3 রাইফেলের কথা উল্লেখ করেন, যা মূলত সংযোজন করা হতো এবং শতভাগ দেশীয়ভাবে উৎপাদিত ছিল না। তিনি জানান, বর্তমানে ইরানের প্রতিরক্ষা শিল্প এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে 1000টিরও বেশি উন্নত সামরিক ব্যবস্থা, সরঞ্জাম ও আধুনিকায়িত অস্ত্র দেশেই উৎপাদিত হচ্ছে। তালাই নিক বলেন, এসব প্রতিরক্ষা সরঞ্জাম এখন ইরানের তরুণ প্রকৌশলী ও শিল্প বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি হচ্ছে এবং উন্নত প্রতিরক্ষা শিল্প সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করেছে। গত কয়েক দশকে এটি ইরানের প্রতিরক্ষা শিল্পের চেহারায় মৌলিক পরিবর্তন এনেছে। এই অগ্রগতির অন্যতম উল্লেখযোগ্য দৃষ্টান্ত হলো ক্ষেপণাস্ত্র শিল্প। কয়েক দশক ধরে ইরান ধারাবাহিকভাবে বিভিন্ন প্রজন্মের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এর মধ্যে রয়েছে শাহাব, কাদর, এমাদ, কিয়াম, জুলফিকার, খুররাম শাহর, সিজিল, খাইবার শেফান ও হাজ কাসেম ক্ষেপণাস্ত্র পরিবার। এসব ক্ষেপণাস্ত্র উন্নয়নে পাল্লা বৃদ্ধি,
নির্ভুলতা বাড়ানো, গতিশীলতা উন্নত করা এবং সামরিক কার্যক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের ইরান হামলার পর বিশ্বের অনেক দেশকে পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়টি নতুন করে ভাবতে বাধ্য করছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। তার দাবি, যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড বিশ্বজুড়ে পারমাণবিক অস্থিতিশীলতার পরিবেশ তৈরি করেছে। ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার সিদ্ধান্ত ছিল নির্বুদ্ধিতাপূর্ণ। এই হামলা বিশ্বে পারমাণবিক অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষাকে আরও উস্কে দিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এই তথ্য জানিয়েছে। রেজাই আরো বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদস্য পদ কিংবা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি মেনে চলা কোনোটি যুক্তরাষ্ট্রকে কোনো দেশ আক্রমণ করা থেকে বিরত রাখার নিশ্চয়তা দিতে পারছে না। ইরানের এই নিরাপত্তা কর্মকর্তার অভিযোগ, যুক্তরাষ্ট্র আলোচনা ও কূটনীতির প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। এমনকি ইরানের সঙ্গে করা দ্বিপক্ষীয় চুক্তিতে যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটিও ওয়াশিংটন লঙ্ঘন করেছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ইরানের নিজেদের সামরিক ও কূটনৈতিক কৌশল নতুন করে সাজাতে হবে। একই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক ও কূটনীতির ক্ষেত্রেও ইরানের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা প্রয়োজন। রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের আলোচনা থেকে সরে যাওয়া এবং ইরানের প্রতি দেওয়া অঙ্গীকার ভঙ্গের পরিপ্রেক্ষিতে বিশ্বের বাকি দেশগুলোর সঙ্গে ইরানের কূটনৈতিক নীতি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। ইরানি হ্যাকারদের সাইবার হামলায় 4 দিন অচল ব্রিটেনের বিদ্যুৎ কেন্দ্র। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের নজিরবিহীন সাইবার হামলায় যুক্তরাজ্যের একটি বিদ্যুৎ কেন্দ্র 4 দিন বন্ধ ছিল বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনে কোনো বিদ্যুৎ কেন্দ্র অচল করে দিতে ইরানি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের সফল হওয়ার ঘটনা এটাই প্রথম বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে এটিকে এই ধরনের হামলার মধ্যে সবচেয়ে সফল ঘটনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। জানা গেছে, গত মাসে যুক্তরাষ্ট্রের 12টি অঙ্গরাজ্যের পানি অবকাঠামোর ধারাবাহিক সাইবার হামলার সময়ের সঙ্গে ব্রিটিশ বিদ্যুৎ কেন্দ্রে হামলার সময়ও মিলে যায়। ওই হামলাগুলো নিয়ে হোয়াইট হাউসে উদ্বেগ তৈরি হয়েছিল। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ব্রিটিশ কর্মকর্তারা কোন বিদ্যুৎ কেন্দ্র আক্রান্ত হয়েছে তা প্রকাশ করেনি। তবে হামলার পর কেন্দ্রটি 4 দিন অচল ছিল এবং কর্মীরা সেটি পুনরায় চালু করতে কাজ করেন। আক্রান্ত কেন্দ্রটি তুলনামূলকভাবে ছোট হওয়ায় এর অচল হয়ে পড়ায় ব্রিটেনের সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ বা জ্বালানি উৎপাদনে কোনো প্রভাব পড়েনি বলে জানা গেছে। ঘটনার পর ব্রিটিশ সরকার বিদ্যুৎ কোম্পানিগুলোর প্রধান নির্বাহী এই বিষয়ে অবহিত করে। একই সঙ্গে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে নিরাপত্তা পরামর্শ, করণীয় ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে দিক নির্দেশনা দেয়া হয়। ঘটনাটি জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের কাছেও জানানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা GCHQ এর অধীন এই সংস্থা বিদেশি হুমকি থেকে গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোয় সুরক্ষা বিভিন্ন প্রতিষ্ঠানকে পরামর্শ দিয়ে থাকে। ব্রিটেন ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়ার হ্যাকারদের সাইবার হুমকি নিয়ে সতর্ক করে আসছে। এসব দেশের হ্যাকাররা প্রতিদিন গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো ও সরকারি সংস্থাগুলোকে লক্ষ্য করে হামলা চালায় বলে সতর্ক করেছে তারা। এর আগে সাইবার হামলায় ব্রিটেনের স্বাস্থ্যসেবা ব্যবস্থা, স্কুল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হয়েছে। জাগুয়ার ল্যান্ড রোভারের উৎপাদন লাইনও সাইবার হামলার কারণে বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে। তবে হ্যাকাররা আগে ব্রিটেনের কোনো বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি অচল করতে পেরেছে বলে জানা যায়নি। তুরস্ককে যুদ্ধে জড়ানোর ফাঁদ ছিল সিরিয়ায় ইসরায়েলি হামলা। মার্কিন রাষ্ট্রদূত গত সপ্তাহে সিরিয়ার এক বিমান ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। এই হামলা আসন্ন ইসরায়েলি নির্বাচনের আগে তুরস্ককে সংঘাতে জড়ানোর রাজনৈতিক চেষ্টা বা ফাঁদ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কূটনীতিক। গতকাল শনিবার আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম বারাক এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের আবু আল দুহুর সামরিক বিমান ঘাঁটিতে গত মঙ্গলবার ইসরায়েলি হামলার পর এটি ছিল এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে কঠোর সমালোচনা। হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তুরস্ক ওই ঘাঁটিতে নিজেদের অবস্থান তৈরি করে ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। এমন আশঙ্কা থেকেই ঘাঁটিটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলি বিশ্লেষকরা তখন ধারণা করেছিলেন তুরস্ক ওই ঘাঁটি
ঘাঁটিতে বিমান প্রতিরক্ষা রাডার ও আক্রমণকারী ড্রোন মোতায়েন করতে চেয়েছিল। শনিবার এক অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে বারাক বলেন, এসব দাবি ভিত্তিহীন। তার ভাষ্য, ওই স্থানে তুরস্কের কোনো সামরিক সরঞ্জাম বা সামরিক সম্পদ ছিল না। এমনকি আঙ্কারাও ঘাঁটিতে প্রবেশ বা সেখানে নিজেদের অবস্থান তৈরির কোনো পরিকল্পনা ছিল না। মার্কিন দূত ইঙ্গিত দেন, অক্টোবরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে ইসরায়েল হয়তো তুরস্ককে ফাঁদে ফেলতে চেয়েছিল। তিনি এটিকে খুবই আগ্রাসী কিন্তু নির্বাচনের আগে বেশ গ্রহণযোগ্য একটি কৌশল হিসেবে বর্ণনা করেন। নির্বাচনে নেতানিয়াহু জনমত জরিপে পিছিয়ে রয়েছেন। ইরানের যুদ্ধ শক্তি দেখে গোটা বিশ্বই বিস্মিত। প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুরা ধারণা করেছিল ইরানের উপর হামলা চালালে দেশটি ভেনেজুয়েলার মতো পরিস্থিতির মুখে পড়বে, কিন্তু তা তো হয়নি। বরং ইরান এমন এক শক্তিতে পরিণত হয়েছে যার প্রতিরোধ, সংহতি ও ঐক্য দেখে বিশ্ব বিস্মিত। মেহের বার্তা সংস্থার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামী বিপ্লবের মহান রূপকার ইমাম খোমেনি রাহমাতুল্লাহ আলাইহি এর আদর্শের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করার এক অনুষ্ঠানে বর্তমান চাপের মুখে ইরানি জনগণের প্রতিরোধের কথা উল্লেখ করে বলেন, বিশ্লেষকেরাও সহজে ব্যাখ্যা করতে পারছে না কিভাবে এই জাতি ইমাম খোমেনি ও শহীদদের পথ ও আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে এসব চাপের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, ইরান বর্তমানে অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তাগত দিক থেকে এক সর্বাত্মক যুদ্ধের মুখোমুখি। শত্রুরা প্রকাশ্যেই বলেছে যে তারা ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ও ভয়াবহ নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি এবং এই অসম যুদ্ধের মধ্যেও জনগণের সেবায় কাজ করে যাচ্ছি। পেজেশকিয়ান শত্রুদের ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলে বলেন, তাদের ধারণা ছিল ইরানের উপর হামলা চালিয়ে চাপ বাড়ালে দেশটি ভেনেজুয়েলার মতো পরিস্থিতিতে পড়বে, কিন্তু বাস্তবতা তা ঘটেনি। বরং ইরান এমন এক শক্তিতে পরিণত হয়েছে যার দৃঢ় প্রতিরোধ, জাতীয় সংহতি ও ঐক্য দেখে বিশ্ব বিস্মিত হয়েছে। তুরস্কের সঙ্গে সংঘাত এড়াতে ইসরায়েলের গোপন যোগাযোগ। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলাকে কেন্দ্র করে তেল আবিব ও আঙ্কারার মধ্যে উত্তেজনা বেড়েছে। তবে তুরস্ককে শত্রুতে পরিণত করতে চায় না ইসরায়েল। ইসরায়েলের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের মধ্যে গোপন যোগাযোগের মাধ্যমে বার্তা আদান প্রদান করে সংঘাত এড়ানোর চেষ্টা চলছে। কান নিউজকে ওই কর্মকর্তা বলেন, যখন বার্তাগুলো কোনো কাজে আসে না তখন ইসরায়েলকে পদক্ষেপ নিতে হয়। সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠলে তা প্রতিহত করা হবে বলে সতর্ক করেছে ইসরায়েল। বিশেষ করে সিরিয়ায় তুরস্কের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন ঠেকানোতে অগ্রাধিকার দিচ্ছে দেশটি। এরই অংশ হিসেবে উত্তর সিরিয়ার আবু আল দুহুর সামরিক ঘাঁটির অবকাঠামো ও রানওয়েতে হামলা চালায় ইসরায়েল। তেল আবিবের দাবি, তুরস্কের সামরিক সরঞ্জাম সেখানে পৌঁছানোর আগেই হামলা চালিয়ে দামেস্ককে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সিরিয়ার সামরিক সক্ষমতা বৃদ্ধি নিয়ে আপত্তি নেই, তবে সীমান্তে নতুন কোনো নিরাপত্তা হুমকি তৈরি করতে দেয়া হবে না। এদিকে তুরস্ক হামলার সময় ঘাঁটিতে কোনো তুর্কি সামরিক প্রতিনিধি বা সেনা উপস্থিত থাকার কথা অস্বীকার করেছে। কলকাতার নিউ মার্কেট সংলগ্ন হোটেল পাড়ার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের 7 জন বাংলাদেশি সহ 9 জন নিহত হওয়ার পর স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের মনে গভীর ক্ষোভ ও ভীতি তৈরি হয়েছে। চরম আতঙ্ক বিরাজ করায় সম্প্রতি তড়িঘড়ি করে কলকাতার হোটেল ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন বাংলাদেশি অনেক পর্যটক। এমন অবস্থায় হোটেল মালিকরা প্রচন্ড দুশ্চিন্তায় পড়েছেন। কলকাতার নিউ মার্কেট সংলগ্ন সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিট, লিন্সে স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট তথা ফ্রি স্কুল স্ট্রিট নিয়ে কলকাতার এই বিখ্যাত হোটেল পাড়া গড়ে উঠেছে। এটি বাংলাদেশি পর্যটকদের কাছে খুবই পরিচিত একটি নাম। এখানে চিকিৎসার প্রয়োজনে বাংলাদেশ থেকে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পর্যটকরা আসার প্রধান কারণ হলো এই এলাকায় তুলনামূলক কম খরচে হোটেল বা গেস্ট হাউস পাওয়া যায়। তাছাড়া হাতের কাছেই মানি এক্সচেঞ্জ, দূরপাল্লার বাস কাউন্টার এবং ফুটপাতের নানা ধরনের খাবারের দোকান রয়েছে। কিন্তু সম্প্রতি অগ্নিকাণ্ডে প্রাণহানির পেছনে প্রশাসনের চরম গাফিলতি
এবং অবৈধ ব্যবসাকেই সরাসরি দায়ী করা হচ্ছে। এই এলাকায় বেআইনি হোটেল এবং গেস্ট হাউসের ছড়াছড়ি রয়েছে। আবাসিক বাড়ির মালিকরা বেশি টাকার লোভে নিজেদের বাড়িগুলোকে সম্পূর্ণ বা আংশিকভাবে হোটেলে পরিণত করেছেন। অভিযোগ রয়েছে অর্থের বিনিময়ে পৌরসভা, ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এসব অনিয়ম দেখেও না দেখার ভান করেন। যে হোটেলে অগ্নিকাণ্ড হয় তার একটা বিল্ডিং পাশেই পশ্চিমবঙ্গের দমকল বাহিনীর হেডকোয়ার্টার। সুতরাং প্রশাসনিক মদত ছাড়া এসব হোটেল চলতে পারে না। অনেক হোটেলের কোনো বৈধ লাইসেন্স পর্যন্ত নেই। একটা 5 তলা ভবনেই হয়তো 10টি পর্যন্ত ছোট ছোট হোটেল বা গেস্ট হাউস চালানো হচ্ছে। ঘরের ভেতরে পার্টিশন দিয়ে অত্যন্ত ছোট আকারের কামরা বানানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইউরোপ আমাদের ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায়, আবারও ইউরোপে হামলার হুঙ্কার ইরানের। ইরানের প্রতিরক্ষা শিল্পে বিপ্লব, যুক্ত হয়েছে 1000টিরও বেশি উন্নত ব্যবস্থা ও অস্ত্র। ট্রাম্পের ইরান হামলার পর পরমাণু অস্ত্র অর্জনের কথা ভাবছে অনেকেই, আরো যা বলল তেহরান। ইরানি হ্যাকারদের সাইবার হামলায় 4 দিন অচল ব্রিটেনের বিদ্যুৎ কেন্দ্র। তুরস্ককে যুদ্ধে জড়ানোর ফাঁদ ছিল সিরিয়ায় ইসরায়েলি হামলা, মার্কিন দূত। ইরানের যুদ্ধ শক্তি দেখে গোটা বিশ্বই বিস্মিত, প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তুরস্কের সঙ্গে সংঘাত এড়াতে ইসরায়েলের গোপন যোগাযোগ। আতঙ্কে কলকাতা ছাড়ছেন বাংলাদেশি পর্যটকরা, দুশ্চিন্তায় হোটেল মালিকরা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।